গুড মর্নিং মেয়েরা, তোমাদের রেচন শুরু করেছি। উদ্ভিদ রেচন হয়ে গেছে আগের দিনকে। আজকে আমি প্রাণী রেচন পড়াবো, ঠিক আছে? একটু বইটা খুলে নাও সামনে। আমার যদিও এটা ভিডিও, স্টিল বইটা হাতের কাছে তোমাদের থাকলে বুঝতে সুবিধা হবে। যার যা অসুবিধে জানাবে। জানি না তোমরা উদ্ভিদ রেচন পড়েছো কি না। যদি পড়ে থাকো তাহলে কোনো অসুবিধে থাকলে অবশ্যই গ্রুপে লিখবে, ঠিক আছে? আর যদি বুঝতে পারো তাও সেটাও জানিও, যে ম্যাম বুঝতে পেরেছি। সবাই মিলে দরকার নেই, এক দুজন লিখলেই হবে, আবার সবাই মিলে লিখতে বসে যেও না, ঠিক আছে? আচ্ছা, প্রাণীদের রেচন অঙ্গ। উদ্ভিদ আর প্রাণীর রেচনের আমি পড়াবার সময়ই বলেছি, উদ্ভিদ আর প্রাণীর রেচনের প্রধান পার্থক্যই হচ্ছে উদ্ভিদের কোনো রেচন অঙ্গ নেই নির্দিষ্ট। ওরা কিছু পদ্ধতির মাধ্যমে কোনো অঙ্গের মোচনের মাধ্যমে ওরা রেচন ত্যাগ করে। পত্রমোচন, বাকল মোচন, ফল মোচন, কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো রেচন অঙ্গ ওদের নেই। কিন্তু প্রাণীর ক্ষেত্রে এটা একদমই আলাদা। প্রাণীদের প্রত্যেকের একটা নির্দিষ্ট করে কি আছে, রেচন অঙ্গ আছে। প্রাণীদের যেসব অঙ্গ রেচনে সাহায্য করে তাদেরই বলা হয় কি, রেচন অঙ্গ। নিচে একটা ছক দিয়েছে, তোমরা বইতে দেখতে পাচ্ছ। রেচন অঙ্গগুলোর নাম বলেছে, যেসব প্রাণীতে থাকে তাদের নাম বলেছে, আর কিভাবে তারা কাজ করে, এবং কয়েকটা ছবিও দিয়ে দিয়েছে। প্রথমেই দেখ, অ্যামিবার ছবি দিয়েছে না? এককোষী প্রাণী অ্যামিবাও কী করে, রেচন ত্যাগ করে, এবং তার একটা নির্দিষ্ট রেচন অঙ্গ আছে। সেই রেচন অঙ্গটাকে কি বলা হয়? সাদা মতো দেখতে পাচ্ছে সেখানে, এই সাদা এই গহ্বর, এটা একটা গহ্বর। এই গহ্বরটা সংকোচন হতে পারে, মানে সংকুচিত হতে পারে, তাই একে বলা হয় কি, সংকোচনশীল গহ্বর বা কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। কন্ট্রাকশন মানে হচ্ছে সংকোচন, সেখান থেকেই এসছে কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। কাদের থাকে না? অ্যামিবার তো আছেই, এছাড়া এককোষী প্রাণীদের এই গহ্বর দেখতে পাওয়া যায়। কিভাবে এরা রেচন ত্যাগ করে না, এখানে ছবিটায় দেখ, গহ্বরটা রয়েছে এবং সেটা আস্তে আস্তে প্রান্তভাগে এসে বা অ্যামিবার যে পড, মানে দেহের যে আবরণ, সেই আবরণের মাধ্যমে ফেটে গিয়ে বাইরে জিনিসগুলো দেখ যেন মনে হচ্ছে ফাউন্টেনের মতো বেরিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এইভাবে এদের যে কোষের মধ্যে যে গহ্বরটা থাকে, এই যেটা প্রোটোপ্লাজম, তোর এক কোষে এই প্রোটোপ্লাজমে যা যা রেচন পদার্থ তৈরি হয় সমস্ত গিয়ে এই গহ্বরটায় জমা হয়, এবং গহ্বরটা এরকম সংকুচিত একবার হয়, একবার প্রসারিত হয়, একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়। এইভাবে আস্তে আস্তে কি হয়, এগিয়ে যেতে থাকে, গিয়ে একদম প্রাচীরের কাছে প্রান্তে চলে আসে, পরিধির দিকে এসে সেটা ফেটে যায়, ফেটে গিয়ে রেচন পদার্থগুলো দেহের বাইরে বেরিয়ে যায়। দেখ, এখানে বলেছে প্রোটোপ্লাজমে উৎপন্ন রেচন পদার্থ সংকোচী গহ্বরে সঞ্চিত হয়, গহ্বরটি সংকোচন ও প্রসারণের মাধ্যমে পরিধির দিকে এসে ফেটে যায়, ফলে রেচন পদার্থ দেহ থেকে বেরিয়ে যায়। ক্লিয়ার? এরপরে হচ্ছে ফ্লেম কোষ। আমরা ফ্লেম কথাটা বলি, প্রদীপের শিখা, শিখাকে ইংরাজিতে কি বলে? ফ্লেম। সেই শিখা কোষ বা ফ্লেম কোষ কাদের থাকে না, ঠিক দেখতে অনেকটা মোমবাতির যেমন শিখা হয়, ঠিক শিখার মতো দেখতে বলে এদের বলা হয় কি, ফ্লেম কোষ বা শিখা কোষ। এটা কাদের থাকে না, চ্যাপ্টা কৃমি, তারপরে ফিটা কৃমি, প্ল্যানেরিয়া, এদের রেচন অঙ্গ হচ্ছে কি, ফ্লেম কোষ। কীভাবে দেখ, এখানে ফ্লেম কোষের ছবি কি তোদের দিয়েছে? হ্যাঁ দিয়েছে। দেখ, ফ্লেমের মতো দেখতে পাচ্ছিস কেমন? হ্যাঁ, দেখতে পাচ্ছিস ফ্লেমের মতো? এই ফ্লেম কোষের দেখ, এখানটায় দেখ, ফ্লেম কোষ থেকে নালি বেরিয়ে এসছে, তাই না? দেখ, এখানে আবার বড় করে ফ্লেম কোষটা দিয়েছে, সিলিয়া, ফ্লাজেলা, ফ্লেম কোষ। এই সমস্ত রেচন পদার্থগুলো ফ্লেম কোষে এসে ওদের জমা হয়। অনেকগুলো ফ্লেম কোষের ছবি দিয়েছে, এটা একটা প্ল্যানেরিয়া, কৃমির ছবি দিয়েছে। ফ্লেম কোষগুলি রেচন নালিকার মাধ্যমে, যে নালীগুলো হচ্ছে কি, রেচন নালিকার মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে থাকে। দেহে উৎপন্ন রেচন পদার্থ ফ্লেম কোষ দ্বারা শোষিত হয় এবং রেচন নালীর মাধ্যমে এই কোষের সমস্ত রেচন পদার্থগুলো এসে জমা হয়, আর এই যে নালীর মাধ্যমে দেহের বাইরে কি হয়ে যায়, বেরিয়ে যায়।
এরপরে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া কার রেচনাঙ্গ? কেঁচোর। কেঁচোকে তোরা দেখেছিস, সবাই জানিস। কেঁচো রিং 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 আকৃতির লম্বা খণ্ড, এই দেখ এখানে কেঁচোর দিয়েছে, এবং দেহের দুই পাশেই, দেহের পুরো সরু লম্বা দেহ, তার দুদিকেই থাকে কি? নেফ্রিডিয়া। আর একটা নেফ্রিডিয়া হলে নেফ্রিডিয়াম, আর অনেকগুলো হলে নেফ্রিডিয়া। অনেকগুলো নেফ্রিডিয়া থাকে এদের। কেঁচোর দেহে অবস্থিত দেহখণ্ডকে দুপাশে নেফ্রিডিয়ামগুলো প্যাঁচানো নালীর মতো অবস্থান করে। দেখেছিস প্যাঁচানো নালী? আর এখানে সরু করে দিয়ে দিয়েছে, দেখ রেচন নালীটা কেমন হয়, প্যাঁচানো এরকম রেচন নালী। মুখটা একটু ফানেলের মতো, তাকে বলা হয় নেফ্রোস্টোম। নালী, তাকে রেচন নালী। আর একটা ছিদ্র দিয়ে দেহের বাইরে বেরিয়ে থাকে, তাকে বলা হয় নেফ্রিডিও পোর। পোর মানে কি? ছিদ্র। নেফ্রিডিয়ার এখানে বলেছে কেঁচোর দেহখণ্ডকে দুপাশে নেফ্রিডিয়ামগুলি প্যাঁচানো নালিকার মতো অবস্থিত। প্রতিটি নেফ্রিডিয়া একটি ফানেল সদৃশ্য নেফ্রোস্টোম আর একটি প্যাঁচানো নালী ও একটি নেফ্রিডিওপোর দিয়ে গঠিত। নেফ্রিডিয়ার নেফ্রোস্টোম সিলোমিক তরল থেকে। সিলোমিক তরল মানে কি? ওদের দেহ গহ্বরের যে তরল, তাকে বলা হয় সিলোম, বলা হয় দেহ গহ্বরকে। আর দেহ গহ্বরের তরলকে বলা হয় সিলোমিক সিলোমিক তরল। গহ্বরকে বলা হয় সিলোম, আর তরলকে বলা হয় সিলোমিক তরল। ওই তরল থেকেই রেচন পদার্থ সংগ্রহ করে রেচন নালীতে দেয়। রেচন পদার্থ রেচন নালী থেকে কোথায় চলে যায়? ওই ছিদ্রের মাধ্যমে। প্রথমে নেফ্রোস্টোমগুলো কোথা থেকে নেয়? দেহের যে তরল, সেখান থেকে রেচন পদার্থগুলো নেয়, নিয়ে রেচন নালীর মাধ্যমে, এই ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। খুব সিম্পল প্রসেস। তারপরে হচ্ছে ম্যালিপিজিয়ান নালিকা। কাদের থাকে? দেখ ম্যালিপিজিয়ান নালিকা আরশোলা, পতঙ্গদের থাকে। তুই বাটারফ্লাইতেও ম্যালিপিজিয়ান নালিকা পাবি, কারণ বাটারফ্লাই কি? ইনসেক্ট। পতঙ্গদের রেচনাঙ্গের নাম হচ্ছে কি? ম্যালিপিজিয়ান নালিকা। দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে ওদের পৌষ্টিকতন্ত্র। হ্যাঁ, পৌষ্টিকতন্ত্রের ঠিক সংযোগস্থলে এরকম সরু কালোগুলো হচ্ছে কিন্তু ম্যালিপিজিয়ান নালিকা। ঠিক আছে? পতঙ্গদের রেচন অঙ্গ পৌষ্টিক নালীর মেসেন্টেরন ও ইলিয়ামের সংযোগস্থলে। এই অংশটা হচ্ছে ইলিয়াম, এই ওপরেরটা হচ্ছে মেসেন্টেরন। তাদের দুজনের মধ্যিখানেই রয়েছে, সংযোগস্থলেই রয়েছে কি? না, ম্যালিপিজিয়ান নালিকা। সরু চুলের মতো অসংখ্য ম্যালিপিজিয়ান নালিকা থাকে। ম্যালিপিজিয়ান নালিকাগুলো কিভাবে নেয়? না, ওদেরও সেই দেহ তরল থেকে নালিকাগুলো রেচন পদার্থ সংগ্রহ করে পৌষ্টিক নালীর মাধ্যমে দিয়ে ওরা কোথা দিয়ে বার করে দেয়? পৌষ্টিক নালী দিয়ে দেহের বাইরে বার করে দেয়। এরপরে হচ্ছে বৃক্ক। বৃক্ক সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের রেচনাঙ্গের নাম। মানুষ সহ যাদেরই মেরুদণ্ড আছে, মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচনাঙ্গ হচ্ছে কি? বৃক্ক। বৃক্ক হচ্ছে ঠিক ছাঁকনি। ঠিক আছে? আমরা চা ছাঁকি যে ছাঁকনি, সেই ছাঁকনির যন্ত্র হিসেবে কাজ করে। আমাদের দেহে বিপাকের ফলে যা যা পদার্থ উৎপন্ন হয়, সেই নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলো কোথায় মেশে? রক্তে মেশে। সেই রক্তকে ছেঁকে নেয়, ফিল্টার করে নেয়, ঠিক চায়ের ছাকার মতো পরিশ্রুত করে মূত্রের আকারে দেহের বাইরে কি করে দেয়? বার করে দেয়। এ তো গেল বিভিন্ন প্রাণীদের রেচন অঙ্গ এবং তাদের চিত্র দেয়া। এখন আমরা পড়ব হচ্ছে মানুষের রেচনতন্ত্র, অর্থাৎ বৃক্ক। বৃক্ক ছাড়াও রেচনতন্ত্রে আরও কয়েকটা জিনিস থাকে, যেমন হচ্ছে গোবিনী, মূত্রাশয় আর মূত্রনালী। একটু ছবিটা দেখি, এ পাতায় আসি। কটা বৃক্ক থাকে? না, ঠিক দেহের দুদিকে, শিরদাঁড়ার দুপাশে, কোমরের একটু ওপরে, পিঠেতে। ঠিক আছে? আমাদের পৃষ্ঠদেশে কোমরে, তোমরা একটু ইম্যাজিন করে নাও নিজেদের হাত দিয়ে, ঠিক কোমরের ওপরে আমাদের শিরদাঁড়ার দুপাশে বীজ, শিম বীজ দেখেছিস? ঠিক শিম বীজের মতো ছোট ছোট দুটো কি থাকে? বৃক্ক থাকে। বৃক্ক দুটি উদর গহ্বরের কটি অঞ্চল। উদর গহ্বর মানে কি? পেট, তাই তো? পেটের কোটি অঞ্চল মানেই হয়ে যাচ্ছে পৃষ্ঠদেশের কোমরের অঞ্চলের মেরুদণ্ডের ঠিক দুপাশে পেরিটোনিয়াম পর্দার নিচে। আমাদের যে মধ্যচ্ছদা, পেরিটোনিয়াম পর্দার নিচে অবস্থান করে। বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে, দেখো ছবিতে দেখে নাও, দুটো শিমবীজের মতো বৃক্ক, দুটো নালী বেরিয়েছে দুদিক থেকে, এদের আমরা বলবো গোবিনী।
হ্যাঁ, গোবিনী কোথায় যুক্ত হয়? মূত্রাশয়ে, থলিতে। সেখান থেকে বেরিয়ে আসে মূত্রনালী, দেহের সমস্ত মূত্র এই মূত্রনালী পথে দেহের বাইরে বেরিয়ে যায়। বৃক্কের ঊর্ধ্বপ্রান্ত দ্বাদশ থোরাকিক কশেরুকার নিচে। মানে কি? আমাদের যে বক্ষপিঞ্জর রয়েছে, 12 নম্বর বক্ষপিঞ্জরের মানে বুকের 12 নম্বর বক্ষপিঞ্জর বা কশেরুকার ঠিক নিচে, বুকের পিছনেও তো আছে, আমাদের পাঁজরটা তো পুরো খাঁচার মতো, তাই না? আমাদের পিঠ থেকে বুক অবধি পুরো খাঁচার মতো আটকে রাখে। ঠিক 12 নম্বর পাঁজরের নিচে এবং নিম্ন প্রান্তটা 3 নম্বর যে লাম্বার, মানে আমাদের শিরদাঁড়াটা আছে তো মেরুদণ্ডের যে 3 নম্বর কশেরুকা, তার ওপরে অবস্থিত। মোদ্দা কথা, আমাদের পৃষ্ঠদেশের ঠিক লাম্বারের ওপরে, অর্থাৎ মেরুদণ্ডের দুপাশে, কটিদেশ কোমরের ওপরে দুপাশে কি রয়েছে? শিমবীজের মতো দুটো বৃক্ক। বৃক্ককে দেখতে শিমবীজের মতো। প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিটি বৃক্কের ওজন 150 গ্রাম, আর স্ত্রীলোকের একটু কম, 135 গ্রাম। বৃক্কের অবতল অংশ, কোনটা অবতল অংশ বলতে একটা বৃক্কের? এটা যদি একটা বৃক্ক হয়, আমি একটু ছবিটা আঁকি, এটা যদি একটা বৃক্ক হয়, এটা হচ্ছে তার কি অংশ? বৃক্কের অবতল অংশ। সেটা হচ্ছে একটা খাঁজ, তাই না? এই খাঁজকে বলা হয় কি? হাইলাম। কি বলে? হাইলাম। তাহলে বৃক্কের অবতল অংশে একটি খাঁজ আছে, তাকে বলা হয় হাইলাম। দুদিকের বৃক্কেই থাকে অবতল অংশে, একে বলা হয় কি? হাইলাম। এখান থেকেই কি বেরোয় আমাদের? না, ওই যে গোবিনী, ঠিক আছে, বা কি বলে? বৃক্কনালী, ঠিক আছে? দুটো বৃক্কনালী এখান দিয়েই বেরোয়। এই যে অবতল অংশের খাঁজটিকে বলে হাইলাম, সেখানে গোবিনী, বৃক্কীয় শিরা ও ধমনী থাকে। ছবিতে দেখে নে, শিরা, ধমনী দেখ যুক্ত, আর বৃক্কীয় নালী 3খানা দেখতে পাচ্ছিস, একটা রেড, একটা ব্লু, একটা হোয়াইট। এই খাঁজেই থাকে। এখানে বৃক্কটার একটু লম্বচ্ছেদে গঠন দেখিয়েছে, দেখ একটা বৃক্ক শিমবীজের মতো। একে বৃক্কের মধ্যে অসংখ্য নেফ্রন থাকে। প্রতিটা বৃক্কে প্রায় 10,000 নেফ্রন থাকে। এই নেফ্রনগুলো কোন অঞ্চলে থাকে? কিছুটা অংশ মেডেলা, ভেতরের অংশ, আর কিছুটা অংশ বাইরের কর্টেক্স, দেখ কর্টেক্স বলে লেখা, দেখতে পাচ্ছিস? আর এই ভেতরের অংশটাকে বলছে মেডেলা। এই কালো কালো পিরামিডের মতো অংশগুলোকে বলা হয় বৃক্কীয় পিরামিড। কি বলে? বৃক্কীয় পিরামিড, যেটা মেডেলা অংশে থাকে। দেখ এখান দিয়ে বৃক্কীয় ধমনী, বৃক্কীয় শিরা, আর কি বেরিয়েছে? গোবিনী বেরিয়েছে। এইটাকে খাঁজটাকে বলা হয় কি? হাইলাম। এটা বৃক্কের লম্বচ্ছেদের গঠন। আঁকা কিন্তু প্র্যাকটিস করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটি বৃক্ক বৃক্কীয় ক্যাপসুল দ্বারা পরিবেষ্টিত। ক্যাপসুল থাকে, ক্যাপসুল মানে হচ্ছে আবরণ। প্রত্যেকটা অঙ্গেরই কি আছে? আবরণ আছে। হার্টের আবরণ আছে, মস্তিষ্কের আবরণ আছে, ফুসফুসের আবরণ রয়েছে। আমাদের বৃক্কেরও কি রয়েছে? ক্যাপসুল বা আবরণ রয়েছে। অন্তর্গঠনে বৃক্কের দুটো স্তর আমি বললাম এক্ষুনি। বাইরে রয়েছে কি? কর্টেক্স। ছবিতে দেখে নে, বাইরের স্তরটাকে কি বলছে? কর্টেক্স। আর ভেতরের স্তরটাকে কি বলছে? মেডেলা। ভেতরের এই পিরামিডের অঞ্চলটাকে বলছে কি? ভেতরের অংশ মেডেলা। বৃক্কের মেডেলায় কয়েকটি পিরামিডাকার স্থান থাকে, তাদের বলা হয় বৃক্কীয় পিরামিড। বৃক্কের পেলভিস অঞ্চলের সংকীর্ণ গহ্বরকে রেনাল সাইনাস বলে। এর মধ্যে গোবিনী উন্মুক্ত হয়। রেনাল সাইনাস হচ্ছে সংকীর্ণ জায়গাটা, যেখানে গোবিনী কি হয়েছে? উন্মুক্ত হয়েছে। এই যে পিরামিড, তারপরেই দেখ একটা সংকীর্ণ বৃক্কীয় এলাকা, সেটাকে বলা হয় কি? বৃক্কীয় পেলভিস। এই পেলভিসে কে উন্মুক্ত হয়েছে? না, গোবিনী উন্মুক্ত হয়েছে। এই অঞ্চলে গোবিনীর মুক্ত প্রান্ত মেজর ক্যালিক্স ও মাইনর ক্যালিক্সে বিভক্ত। এখানে দুটো ভাগে গোবিনী ভাগ হয়ে যায়, একটা মেজর ভাগ আর একটা হচ্ছে মাইনর ভাগ। এবার হচ্ছে বৃক্কের কাজ। বৃক্ক কি কাজ করে? না, বৃক্কের এখানে একটা গঠন রয়েছে মানুষের রেচনতন্ত্রের, এটাও খুব ইম্পর্টেন্ট।
করবে। আর এটা হচ্ছে স্ত্রীলোকদের মূত্রাশয়ের একটা ছবি দিয়েছে। বৃক্কের প্রধান কাজ হচ্ছে জলের সাম্যতা। আমরা যদি জল খেয়েই যেতাম, সেই জল যদি না বেরোতো, তাহলে আমাদের দেহে জলের প্রচুর ফুলে যেত, কোষ মারা যেত। এই ভারসাম্যটা রক্ষা করছে বৃক্ক। রক্ত থেকে সমস্ত জল দূষিত পদার্থ ছেঁকে বার করে দেয়, ফলে অতিরিক্ত জল বেরিয়ে যায় এবং জলের ভারসাম্য বজায় থাকে। সঙ্গে আর কি বার করে দেয় না, আমাদের দেহে যে আমরা প্রোটিন খাই, ফ্যাট খাই, কার্বোহাইড্রেট খাই, তার থেকে তো নানা রকমের বজ্র তৈরি হয়, নাইট্রোজেন ঘটিত বজ্র, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো বৃক্ক কী করে দেয়, বার করে দেয়। রক্তের উপাদানের পরিমাণ নির্দিষ্ট রাখা, হ্যাঁ, কারণ জল খেলে সেই জল কোথায় মেশে, রক্তে গিয়ে মেশে, তাহলে রক্তের পরিমাণ বেড়ে যেত এবং আমাদের প্রাচীরে, রক্ত প্রাচীরে ধাক্কা দিয়ে চাপ প্রয়োগ করে ব্লাড প্রেশার বাড়িয়ে দিত। তাই বৃক্ক কী করে, রক্তের থেকে পুনঃশোষণ পদ্ধতিতে, মানে বারবার শোষণ করে প্রয়োজনীয় পদার্থগুলো রক্তকে ফিরিয়ে দিয়ে রক্তের যে অপ্রয়োজনীয় পদার্থ, সেই উপাদানগুলোকে বার করে দিয়ে কী করে, রক্তের সাম্যতা বজায় রাখে। লবণ, হ্যাঁ, বৃক্ষের সঙ্গে রক্তে কি আছে, সোডিয়াম, পটাশিয়াম, যা আমাদের কি করে না, শরীরের রক্তের সঙ্গে গিয়ে আমাদের মাসেলস, পেশির সব খনিজ যেগুলোর দরকার তার চাহিদা মেটায়। কিন্তু সেগুলো যদি বেশি হয়ে যায়, সেগুলো বার করে দেওয়াও কাদের কাজ না, বৃক্কের কাজ। সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি লবণ বার করে দেয়। এরপর হচ্ছে কি গবিনী। গবিনী কোনটা একটু মাথায় মনে রাখিস, দুটো যে নালী, প্রতিটি বৃক্কের হাইলাম অঞ্চল, খাঁজ থেকে যে নালী মূত্রাশয় অবধি বিস্তৃত, দেখ এখান থেকে বেরিয়ে মূত্রাশয় অবধি বিস্তৃত, একে বলা হয় কি গবিনী। গবিনীর দৈর্ঘ্য কত, 25 থেকে 30 সেন্টিমিটার। গবিনী বৃক্কের মধ্যে প্রবেশ করে যে ফানেলের মতো গঠন তৈরি করে, তাকে বলা হয় কি পেলভিস। আমি আগেই বলেছি, এই যে পেলভিস, এই যে ফানেলের মতো যে বৃক্কের ভেতরে গঠন, দেখ ঢুকে গেছে, দেখতে পাচ্ছিস যে এইখানটা, এই যে মোটা মতো অংশ, এই যে আমার ছবিতেও একটু দেখে নে, এই যে বৃক্কে যখন ঢুকছে একটু চওড়া এই যে অংশটা হয়ে যাচ্ছে, এই ঘটনা, এই জায়গাটাকে কি বলছে, পেলভিস। তাহলে কোথায় গেল রে, যা ক্লাসে থাকলে ধরিয়ে দিতিস। হ্যাঁ, গবিনী বৃক্কের মধ্যে প্রবেশ করে যে ফানেলের মতো গঠন করে, তাকে বলা হয় পেলভিস। গবিনী কোথায় উন্মুক্ত হয় না, মেরুদণ্ডের দুপাশে অবস্থান করে এবং কোথায় উন্মুক্ত হচ্ছে, মূত্রাশয়ে উন্মুক্ত হচ্ছে, কারণ এই বৃক্ক থেকে সমস্ত যে মূত্র, সেটা গবিনী বয়ে নিয়ে এসে কোথায় নিয়ে আসে, মূত্রাশয়ে নিয়ে আসে। এবার হচ্ছে একটা শ্রোণী গহ্বর, মূত্রাশয় কোথায় থাকে না, আমাদের তলপেটে। তলপেটটা কি, তোরা চলতি কথা আমরা তলপেট বলি, মানে আমাদের নিচের পেট, তাই তো, ওটা আমাদের পৃষ্ঠদেশের যেটা কোমর অঞ্চল, যেটাকে আমরা হিপ বলি, তার সামনের অংশটাই হচ্ছে কি আমাদের শ্রোণী গহ্বর। সেই শ্রোণী গহ্বরে একটা পেশিময় থলি, এর দুপাশেই কি রয়েছে, গবিনী রয়েছে। এর শেষ ভাগ থেকে কি বেরিয়ে এসছে, ছবিতে দেখো শেষ ভাগে কি বেরিয়ে এসছে, মূত্রনালী। তাহলে এর শেষ ভাগ থেকে মূত্রনালী নির্গত হয়েছে। মূত্রাশয় ও মূত্রনালীর সংযোগস্থলে একটা চক্রাকার পেশি থাকে, তাকে বলা হয় অন্তঃস্ফিংটার পেশি, এবং তার নিচে একটা ঐচ্ছিক পেশি থাকে, তাকে বলা হয় বহিঃস্ফিংটার পেশি। অ্যাকচুয়ালি এই যে মূত্রাশয় আর মূত্রনালী, এখানে যে মূত্র নির্গত হবে, এর বাইরের এবং ভেতরে দুটো স্ফিংটার নালী থাকে, একটা অন্ত, একটা বহি। স্ফিংটার নালীর কাজ কি, আমাদের টয়লেট জোরে পেয়ে গেলেও আমরা মাঝে মাঝে চেপে থাকতে পারি, অনেক সময় পারি না, কিন্তু আমাদের একটা ঐচ্ছিক পেশি, আমরা ইচ্ছা করলেও চেপে থাকতে পারি কিছুক্ষণ সময় অবধি। এই ঐচ্ছিক পেশি, স্ফিংটার পেশি কী করে, আমাদের মূত্র নির্গমনটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। কাজ, ওই যে আমরা মূত্রাশয়ের মধ্যে মূত্র সাময়িকভাবে জমা থাকে, 400 থেকে 500 ml মূত্র সঞ্চিত হলে আমাদের একটা মূত্রত্যাগের বেগ আসে, তখন স্ফিংটার পেশি সংকুচিত হয়, আমার মূত্র কী হয়ে যায়, দেহের বাইরে বেরিয়ে যায়। একজন প্রাপ্তবয়স্ক লোক প্রত্যহ গড়ে 1.5 থেকে 2 লিটার মূত্র ত্যাগ করতে পারে। এটা হচ্ছে একটা কি বলবো, কিডনির ক্যাপাসিটি। সেই তার বেশি হয়ে গেলেও খারাপ, তার কম হয়ে গেলেও কিন্তু বৃক্কের কাজের কি হচ্ছে, ব্যাহত হচ্ছে, বৃক্কের পক্ষে সেটা খারাপ।
এর পরের অংশটা হচ্ছে মূত্রনালী। মূত্রাশয় থেকে বেরিয়েছে। পুরুষদের ক্ষেত্রে মূত্রনালী শিশ্নের মধ্যে থাকে, আর আমাদের স্ত্রীদের দেহের বাইরে সেটা বেরিয়ে যায়, আর স্ত্রীলোকের মূত্রনালী সরাসরি দেহের বাইরে উন্মুক্ত হয়। পুরুষদের মূত্রনালী মূত্র বীর্য উভয় বহন করে বলে একে কি বলা হয়? মূত্র জনননালী। ওদের জননের জন্যেও যে অঙ্গটা নালীটা ব্যবহার করা হয়, মূত্রের ক্ষেত্রেও সেই নালী ব্যবহার করা হয়, তাই ওদের একসঙ্গে বলা হয় কি? মূত্র জনননালী। অর্থাৎ স্পাম আর মূত্র একই সঙ্গে ওই নালী দিয়ে নির্গত হয়। কাজ মূত্রাশয় থেকে মূত্র নালীর মাধ্যমে দেহের বাইরে বার করে দেয় হচ্ছে মূত্রনালীর কাজ। এত অবধি থাক, নেফ্রনটা আমি পরের দিনকে পড়াবো, ঠিক আছে? এটা এবার হচ্ছে আমাদের দেহ যেরকম কোষ দিয়ে গঠিত, বৃক্ক সেরকম নেফ্রন দিয়ে তৈরি, ঠিক আছে? আমরা বৃক্কের গঠনটা পড়লাম, আভ্যন্তরীণ যে গঠন, বৃক্ক কী দিয়ে তৈরি, কিভাবে নেফ্রন কাজ করে, সেটা আমরা কবে পড়ব? পরের ভিডিওতে পড়ব, ঠিক আছে? যার যা অসুবিধা থাকবে বলবে। বাড়তি বাজে হ্যালো, হ্যাঁ ম্যাম, ওকে ম্যাম এসব বলার প্রয়োজন নেই। যেটুকু বুঝলে সেটুকু যদি বোঝো তো ঠিক আছে, যদি না